সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আমি মনির হোসেন দীপু। দীর্ঘদিন আমাদের বিদ্যালয় বন্ধ। 2021 শিক্ষাবর্ষে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব কেএম আক্তার হোসেন স্যার আবারও একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন যে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে আসার জন্য। তো তোমাদের সামনে আমরা আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেজন্য আমরা আনন্দিত। আজকে নবম শ্রেণীর আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যে গতির অংশটি নিয়ে আলোচনা করব। তো নাম শুনে আমরা গতির কথাটি আমাদের সামনে চলে এসেছে। তো চলো আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করি। তো গতি আমাদের বাস্তবিক জীবনে আমরা কত না শব্দ গতির সাথে ব্যবহার করে থাকি, গতি রিলেটেড কত শব্দ আমরা ব্যবহার করে থাকি। তো গতি কি? যদি বলি যে তার গতিবিধি ভালো না, বা গতি একটু বেশি, বা বলে না তার হাঁটার গতি বেশি, চলাফেরার গতি বেশি। তো বিষয়টা হচ্ছে গতি হচ্ছে আমরা কথায় বুঝে নিলাম যে চলাফেরার গতি বেশি, তার মানে গতি হচ্ছে যেটা থেমে থাকে না, চলতে থাকে, তাই তো? হ্যাঁ, ঠিক এটি নিয়েই আমরা কথা বলবো, তার সাথে রিলেটেড যা আছে। তোমরা জানো যে এই অংশটি বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এখানে যে ছোট ছোট অংশগুলো থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোবো, এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সব সময় পরীক্ষা আসে। ইভেন আমাদের বোর্ড এক্সামে, দ্যাট ইজ এসএসসি পরীক্ষায় কোনো না কোনোভাবে এখান থেকে একটা মেজর অংশ থাকে যে পরীক্ষায় তোমাদের সিলেবাসে পাবে। তো গতি কি? তাহলে যদি তোমাকে প্রশ্ন করি গতি কি, তুমি কি বলবে? এই যে আমি চলছি, দেখো গতি। গতি মানে হচ্ছে, গতি যদি আমরা বুঝতে হয় তাহলে আমরা চলো এমন একটা অংশ ধরে নিই যার সাপেক্ষে আমরা গতি করি। আচ্ছা, কথাটি যেহেতু চলে এসেছে সাপেক্ষ, আচ্ছা ধরে নিলাম এটি একটি দেয়াল। এই দেয়ালের সাপেক্ষে, মনে করো দেয়ালের সাপেক্ষে এই দেয়ালটি বা বোর্ডটি, এর সাপেক্ষে আমি নড়ছি, এদিক থেকে এদিকে নড়ছি। তাহলে এটার সাপেক্ষে বা আপেক্ষিক কথাটি চলে আসছে। আপেক্ষিক বা সাপেক্ষ এই কথাটি ইংরেজি নাম হচ্ছে, দেখো আপেক্ষিক কথাটি হচ্ছে স্পেসিফিক, আর বা সাপেক্ষিক বা কি বলি এটাকে আমরা, রিলেটিভিটি, তাই না? আপেক্ষিকতা বা রিলেটিভিটি যে জিনিসটা, যে আপেক্ষিকতা, এটার সাপেক্ষে বা আপেক্ষিকভাবে আমি নড়ছি, এটা হচ্ছে আমার গতি। তাহলে গতি কি? আমি যদি আমার আশেপাশের দেয়ালটাকে যদি আমি বলি এটাকে রেফারেন্স অবজেক্ট যদি বলি, বা এটাকে যদি আমি বলি যে প্রসঙ্গ কাঠামো, বাংলায় যদি বলি তাহলে এটা প্রসঙ্গ কাঠামো, মানে যার সাথে আমি তুলনা করব সেই বস্তুটাকে আমি বলবো প্রসঙ্গ কাঠামো। তাহলে এটা একটি দেয়াল বা এটা একটি বোর্ড, এই দেয়ালের সাথে লাগানো আছে, এটা স্থির আছে, আপাতত দৃষ্টিতে এটা স্থির আছে, এটাকে আমি প্রসঙ্গ কাঠামো ধরে নেই। তোমরা ক্লিয়ার বুঝতে পারতেছো আমার কথা নিশ্চয়ই? যে প্রসঙ্গ কাঠামো যেটাকে আমি ধরে নিয়েছি, এটার সাপেক্ষে আমি নড়ছি, আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা আমার অবস্থান, এখন পরিবর্তন হলো। এখন গতি হলো সেটা যে একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমি হলাম গতিশীল, আমার যে ঘটনাটি হলো সেটা হচ্ছে গতি। তাহলে আমরা ঝট করে লিখে নেই গতি কি। আমি বলার সাথে সাথে আশা করছি, যেহেতু এটি একটি অনলাইন ক্লাস এবং ইউটিউবে দেওয়া থাকবে চ্যানেলে, তাই তোমরা পজ করে করে হলো সবগুলো সংজ্ঞা তোমরা লিখে নিতে পারবে, যেটা আমি লিখতে পারবো না, বা আমার সময় যদি নাও হয় তোমরা লিখে নিতে পারবে। তাহলে আমরা গতি সম্পর্কে একটু লিখে নেই গতির সংজ্ঞাটি। গতি হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থান পরিবর্তন ঘটে, যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে তাহলে আমরা বস্তুটিকে বলি গতিশীল, এবং এই ঘটনাটিকে বলি গতি। তাহলে গতিশীল মানে একটা অবস্থা বোঝাচ্ছে, আর গতি হচ্ছে এটা নাউন, তাহলে গতি। আর স্থিতি ঠিক সেম জিনিসটা, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, যেমন এই যে দেয়ালের সাপেক্ষে আমি স্থির দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে স্থিতি, আমাকে বলা হবে স্থিতিশীল। আর এই যে ঘটনাটা, এটাকে বলা হবে স্থিতি, আমি স্থির দাঁড়িয়ে আছি, স্থিতিতে দাঁড়িয়ে আছি।
স্থির। তাহলে গতি এবং স্থিতি এই দুটো জিনিস আমরা বুঝলাম। এখন আসি আরেকটা কথায়, যে প্রসঙ্গ কাঠামো এটা কি গতি মানে স্থিতি? যেটা একদম স্থির সেটাকে বলে অ্যাবসলিউট, মানে পরম স্থির বা পরম স্থিতিশীল। পৃথিবীটাই গতিশীল, তাহলে পরম কথাটা আসলে আমাদের মাঝে মানায় না। পরম বলতে কিছু নেই, যেহেতু পৃথিবী ঘুরছে তাহলে আমরা কি করছি, আমরাও পৃথিবীর সাথে সাথে ঘুরছি, কিন্তু আপেক্ষিকভাবে পৃথিবী ঘুরছে বাট আমার এই রুমটা ঘুরছে না, আমি এই দেয়ালটা ঘুরছে না, এই দেয়ালটা মানে পৃথিবীর সাথে ঘুরছে বাট এখন আপেক্ষিকভাবে আমার আর দেয়ালের মধ্যে যদি তুলনা করি, সাপেক্ষ করি, তাহলে কি বলবো, আমার তুলনায় দেয়ালটি স্থির আর আমি গতিশীল, আমি নড়ছি তাই আমি গতিশীল। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক স্থিতি, পরম নয়। এজন্য বলা হয় কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি, সকল গতি আপেক্ষিক, আপেক্ষিক সকল স্থিতি। আসলে এবার বলা হয় আপেক্ষিক সকল স্থিতি, আপেক্ষিক সকল গতি, কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি। এটাকে আমরা যদি একটু আরেকটু ব্যাপারটা একটু ক্লিয়ার করি, ধরে নাও তুমি তোমার একটি গাড়িতে করে যাচ্ছ, কারে করে যাচ্ছ, এখন কার চলছে, এখন কারে মনে করো যাত্রী দুজন, একজন পিছনের সিটে একজন সামনের সিটে, আর এখানে ড্রাইভার আছে। এখন গাড়ি কিন্তু চলছে, গাড়ি কিন্তু চলছে রাস্তা দিয়ে, তাহলে গাড়ি কি গতিশীল। তুমি কিন্তু বসে আছো এখানে, তুমি স্থিতি, তুমি একদম সিটে চুপটি করে বেঁধে বসে আছো, তার মানে কি তুমি স্থির, মানে তোমার অবস্থাটা হচ্ছে স্থিতিশীল। এখন তুমি স্থিতিতে আছো, তোমার পাশের যে পিছনে বসে আছে উনিও স্থিতিতে আছেন, কিন্তু গাড়ি চলছে। গাড়িটাকে আমরা এখন গাড়ি কার সাপেক্ষে, ধরো আশপাশের সাপেক্ষে গাড়িটা গতিশীল, আর তুমি তোমার এই গাড়ির যে পেছনের সিটের একজন প্যাসেঞ্জার বা তোমার সাথে কেউ, ওনার সাপেক্ষে তোমরা দুজনেই স্থির বসে আছো। তাহলে তুমি আপেক্ষিকভাবে স্থিতিশীল, কিন্তু টোটালি তুমি গতিতে আছো। ঠিক গাড়িটাকে যদি আমি পৃথিবী তুলনা করি, তাহলে পৃথিবীটাই গতিতে আছে আর আমরা হচ্ছি আপেক্ষিকভাবে স্থিতিশীল। যা আমরা যে দালান কোঠা বা গাছ দেখতে পাচ্ছি, এগুলো আপেক্ষিকভাবে স্থির, বাট এটা পরম নয়। তাহলে আমাদের আশা করছি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আমরা গতির সম্পর্কে একটু জানি, যে গতি, বিভিন্ন রকমের গতি সম্পর্কে আমরা জানতে পারি। তো বিভিন্ন রকমের গতির মধ্যে কি কি গতি সাধারণত আমরা পাই? আমরা গতির মধ্যে আমরা সাধারণত যে গতিগুলো পাই, যেমন রৈখিক গতি, এক নম্বর রৈখিক গতি, এটা সম্পর্কে জানবো। রৈখিক গতি আসলে রৈখিক বলতে কথাটা বোঝা যাচ্ছে যে রেখা বরাবর, তার মানে সরল রেখা বরাবর যে গতিটা হবে সেটা হচ্ছে রৈখিক গতি। কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে বলা হবে রৈখিক গতি। তারপরে দুই নম্বরে আমরা আসবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি এই কথাটা, এই ঘূর্ণন কথাটা হচ্ছে বোঝা যাচ্ছে যে ঘুরবে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এরকম অনেক গতি আমরা দেখতে পাই। ফ্যানের গতিটা কিন্তু ঘুরছে, এটা ফ্যান ঘুরছে, আমরা সুইচ অন করলে এটা ঘুরে, তার মানে ঘূর্ণন গতি। আবার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তুমি যদি ঘুরতে যাও তাহলে তোমার গতিটা হবে ঘূর্ণন গতি। এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি গেল। এবার আমরা চলন গতি সম্পর্কে পড়ব। চলন গতি, চলন গতি এই গতিটা রৈখিক গতির মধ্যে। দেখো চলন গতি কি? চলন গতি হচ্ছে দিক পরিবর্তন না করে, দেখো এই যে আমি এই যে বইটি যদি এই অংশ থেকে মানে ঘুরতে না দিয়ে, বইটি ঘুরতে যাবো না, সোজা সামনের দিকে নিয়ে যাব, এটা কিন্তু চলছে এবং প্রত্যেকটা বিন্দু একই সাথে চলে যাচ্ছে। বইয়ের এই যে এখান থেকে এখানে 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 সবগুলো বিন্দু বইয়ের একসাথে চলছে, আমি কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি না, একেবারে সোজা চলছে একই সাথে, এটা হচ্ছে চলন গতি। তারপরে আমরা যাব পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতি হলো পর্যাবৃত্ত গতি।
পর্যাবৃত্ত গতি হলো এমন একটি গতি যে এটি এর গতিপথের যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে। যেমন আমরা দেখি ঘড়ির কাঁটা, 1 ঘন্টা পর ঘন্টার কাঁটাটি একবার ঘুরে আসে, আর সেকেন্ডের কাঁটাটি 1 সেকেন্ড পর ঘুরে আসে, 1 মিনিট পর আবার ঘুরে আসবে। একবার ঘুরে আসলে আমরা 1 মিনিট বলি, এভাবে ক্লকওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি, ফ্যানের গতি, এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। এগুলো পর্যাবৃত্ত গতির উদাহরণ। এটা আবার উপবৃত্তাকারও হতে পারে, সরলরৈখিক হতে পারে। এখন উপবৃত্তাকার কিভাবে হয়? যেমন পৃথিবীর গতি, পৃথিবী যে ঘুরছে এটা কিন্তু এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, অনেকটা উপবৃত্ত এরকম আকৃতির উপবৃত্তাকার কক্ষপথে সে ঘুরছে। তাহলে পৃথিবীর গতিকে আমরা বলতে পারি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরে নিই এই বিন্দুটাকে, সে এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু এভাবে ঘুরছে। তো একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরলে এটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। তারপরে আমরা যাব স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে 4 নাম্বার পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি গেল। তারপর হচ্ছে স্পন্দন গতি 5 নাম্বার, স্পন্দন, স্পন্দন গতি। স্পন্দন গতি হলো এটি এর গতি কালের যে বা পর্যায় যে যখন গতিশীল হবে, গতিশীল সময়টার অর্ধেক সময় বা যাত্রাপথের অর্ধেক সময় সে একদিকে যাবে আর বাকি সময়টা পূর্ব গতির বিপরীত দিকে যাবে। তাহলে অর্ধেক সময় একবার যাবে আবার পেছনের দিকে ফিরে আসবে। আমরা এরকম একটি সরল দোলকের কথা চিন্তা করতে পারি, যে সরল দোলককে যদি আমরা এভাবে সুতার সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেই, তাহলে এটাকে একবার টেনে ছেড়ে দিলে একবার এদিকে যাবে, এখান থেকে এনে আমি যদি ছেড়ে দিই একবার এদিকে যাবে, আরেকবার এদিকে যাবে, একবার এদিকে গেল আবার এদিকে আসলো। তাহলে অর্ধেক সময় সে ব্যয় করবে একদিকে যেতে, আবার পূর্ব গতি যেদিকে ছিল তার বিপরীত দিকে আরেকবার চলে আসবে। এটা হচ্ছে স্পন্দন গতি। তাহলে আমাদের গতির ব্যাপারগুলো গেল। আসলে এগুলোর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে কথাগুলো আমি এখন সেগুলো নিয়ে আসছি। আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এখন আলোচনা করব। তো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যদি জানতে যাই তাহলে আমাকে ভৌত রাশি সম্পর্কে জানতে হবে। ভৌত রাশি হচ্ছে বাস্তবে আমরা যা দেখি তাই ভৌত রাশি। ভৌত রাশিগুলোর মধ্যে দু রকমের রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। ঠিক এখান থেকে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি। আমরা নতুন করে পরিচিত হব এই 2-4টি জিনিসের সাথে, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। কিছু কিছু রাশি আছে তাদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, সেগুলো হচ্ছে স্কেলার। আমি আবার বলছি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান প্রয়োজন, দিক উল্লেখের প্রয়োজন নাই বা দিকের প্রয়োজন নেই, সেগুলোকে বলে স্কেলার। আর ভেক্টর হচ্ছে এখানে এই রাশিগুলোকে প্রকাশ করতে হলে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন হয়। স্কেলার যেমন আমি শর্টে লিখি, শুধু মান দ্বারা প্রকাশ করা হয়, শুধু মান। আমি শর্টে লিখে ফেললাম, তোমরা বাকিগুলো বই এবং আমার এই লেকচারের সাহায্যে মিলিয়ে নিতে পারো। ভেক্টর মান ও দিক, এই দুটি জিনিস। তাহলে এখানে শুধু মান লাগবে, আর এখানে শুধু নয়, এখানে মান লাগবে, দিকও লাগবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস লাগবে। আচ্ছা, আমরা স্কেলার রাশিগুলো সম্পর্কে একটু জানি। স্কেলার রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য ভর 2 ইঞ্চি বা 4 ইঞ্চি, তোমাকে যদি প্রশ্ন করা হয়, বা 5 ইঞ্চি, যাই বলো, ইঞ্চি 5 ফিট 5 ইঞ্চি, তাহলে তোমার কি হয়ে গেল? এক কথায় যে একটি মানে তার প্রকাশ হয়ে গেল। ধরো তোমার ভর কত, বললো
যে তুমি প্রশ্নের উত্তরটা হবে আমার ভর 70 কেজি। নর্মালি একটা মানেই হয়ে গেল, এখানে দিকের কোনো প্রয়োজন নেই। তাহলে সময় কত, সেক্ষেত্রে শুধু মান হলে চলবে, দিকের প্রয়োজন নেই, সেটা হচ্ছে স্কেলার। তাহলে ভেক্টর কোনটি? আমরা একটু ভেক্টরের সাথে পরিচিত হই। ভেক্টর রাশিগুলোকে আমরা যদি এভাবে বলি, যেমন ওজন মাপতে হলে এটা দিক আছে, কিন্তু সরণ, বল, বেগ, আমি লাস্টে লিখবো ত্বরণ। এটা লিখার পেছনে আমি একটু এটাকে যাতে লিখতে পারি, এখানে কি আসে দেখো তো, ও সব ব্যাট, বা ত দিয়ে শুধু লিখি, আমি যদি লিখি ও সব ব্যাট, তাহলে একটু মনে রাখার জন্য আমরা একটু টেকনিক করতে পারি। এগুলো হচ্ছে ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। ও সব ব্যাট, ও পর ওজন, স পর সরণ, ব পর বল, বে পর বেগ, ত পর ত্বরণ। বেগ কত? এত মিটার পার সেকেন্ড। কিন্তু কোন দিকে বেগ, আমরা এগুলো সম্পর্কে আরো একটু সুন্দরভাবে জানবো। এখন আমরা যে স্কেলার রাশি নয়, এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে যে পার্থক্যগুলো, এগুলো একটু জানবো, এবং দু একটি টার্ম যেমন সরণের সাথে রিলেটেড দূরত্ব, এই দুটো জিনিস আলোচনা করে। তো চলো আমরা সরণ এবং দূরত্ব সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই। দূরত্ব এবং সরণ, আমি দুটো টার্ম লিখলাম, এগুলোর মধ্যে আমি তোমাদের সাথে একটু পার্থক্য নিয়ে আলোচনা করবো এগুলোর। তো এখানে আমি আগে বলে রাখি, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হচ্ছে, দূরত্ব হচ্ছে দৈর্ঘ্যের মতো, এটা স্কেলার, আর এটা হচ্ছে ভেক্টর। কেন ভেক্টর? তার দিক উল্লেখ করতে হয়। তাহলে আমরা একটু আগে একটা উদাহরণের সাহায্যে আমরা জানতে পারি, তারপর আমরা সংজ্ঞাগুলো লিখে নেব। মনে করো এতে আমার বাসা বা তোমার বাসা এতে, এখন তোমার বিদ্যালয়টি হচ্ছে এখানে, তো তুমি তোমার বান্ধবীর বাসাটা হচ্ছে এখানে বিতে, আর সিতে হচ্ছে তোমার স্কুল। এখন তুমি প্রথমে তোমার বান্ধবীর বাসা হয়ে যাচ্ছ, কোথায় যাবে? স্কুলে। রাস্তাটা ঠিক এইভাবেই। এখন এখান থেকে এখানে যাচ্ছ, মনে করো আমরা ক্ষুদ্র একটা মান ধরে নিই 10 মিটার, এটার মানটা। তোমার বাসা থেকে বান্ধবীর বাসা হয়ে স্কুলে যাচ্ছ, এখানে 10 মিটার, তাহলে এখানে 10 মিটার, আর একটু হাঁটলে 10 মিটার, সামান্য। এখান থেকে বের হয়ে এইদিকে 10 মিটার, এদিক থেকে গেলে 10 মিটার, বাসা থেকে বের হয়ে তোমার রাস্তাটা এটাই 10 মিটার, আর এদিকে 10 মিটার গেলা। 10 মিটার খুব সামান্য, কিন্তু 1 মিটার হচ্ছে এতটুকু, আমি ধরে নিলাম সুবিধার্থে। এখন তোমার দূরত্ব কত, তুমি কতটুকু অতিক্রম পথ হেঁটেছ? এদিকে 10, এদিকে 10, তাহলে তোমার হাঁটা হলো, মোট দূরত্ব হলো 10 যোগ 10। এটা হচ্ছে তোমার কিসের দূরত্ব? তোমার স্কুলের দূরত্ব, তুমি কতটুকু হেঁটে স্কুলে গিয়েছো। তাহলে দূরত্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আবার আরেকটা রাস্তা আছে, তুমি তোমার বাসা থেকে এদিকে না গিয়ে এদিকে গিয়েও তুমি যেতে পারো, আবার তুমি এদিক দিয়ে না গিয়ে এদিকে এসেও তুমি আসতে পারো, অথবা তুমি ঘুরে ফিরে এইভাবে আসতে পারো, কতভাবেই যাওয়া যায়। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমি কোনভাবে গেলাম। যদি আমি এভাবে যাই তাহলে আমাকে অনেক দূরত্ব অতিক্রম করতে হবে, অনেকটা পথ হাঁটতে হবে। তাহলে দূরত্ব হচ্ছে যতটুকু পথ আমরা যাচ্ছি সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা আমরা এখনই বুঝে নেব। কিন্তু সরণ এটি একটি ভিন্ন ব্যাপার। সরণটা হচ্ছে নির্দিষ্ট দিক লাগবে এখানে, এটি একটি ভেক্টর রাশি, তাই নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে, এই টার্মটি অত্যন্ত জরুরি। আমি সরণটি লিখছি এবং 2 বা 3 ভাবে আমি লেখার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে এটিকে একেবারেই ভালোভাবে আয়ত্ত করে নেবে। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা,
তাহলে সরণ কথাটা হচ্ছে পরিবর্তনকে সরণ বলে। আমরা একটু লিখে নেই, সরণ বলে। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। ইতিমধ্যে তোমরা বইয়ে পড়ে ফেলেছ, তারপর আমরা একটু লেখার চেষ্টা করছি। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তন। তাহলে আমি যাচ্ছি কোন দিকে? স্কুলের দিকে। আমার দিকটা হচ্ছে স্কুল। আমি গেলাম কোথায়? এই বি এর দিকে, এ থেকে বি এর দিকে গেলাম, তারপর বি থেকে সি এর দিকে গেলাম। মূলত আমার উদ্দেশ্যটা কোথায়? আমার উদ্দেশ্য ছিল স্কুলের দিকে। কোথা থেকে? বাসা থেকে। তাহলে তুমি একটা বাসা থেকে সরল রেখা বরাবর একটু টানো। বাসা থেকে স্কুলের দিকে তুমি গিয়েছ, কিন্তু তুমি এভাবে না গিয়ে এ হয়ে এ থেকে বিতে গিয়েছো, বি থেকে সিতে গিয়েছো। এখন তোমার দূরত্ব হলো এই অংশটি, কিন্তু তোমার সরণ কত? তোমার সরণ হবে বাসা থেকে স্কুলের দিকে। অর্থাৎ নির্দিষ্ট দিক কথাটি যখন বলা হয়েছে, এই নির্দিষ্ট দিক কোনটি? স্কুলের দিক। তুমি স্কুলের দিকে গিয়েছো কতটুকু, সেটি হচ্ছে তোমার সরণ। আমরা যদি অন্যভাবে বলি, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যে পার্থক্যটা, সেটি সরণ। অথবা আমরা যে আরেকভাবে বলি, সবচেয়ে কম দূরত্ব যেটা, প্রথম অবস্থান এবং শেষ অবস্থান। আবার বলছি, প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব যেটা, সেটাই হচ্ছে সরণ। তাহলে নির্দিষ্ট দিক বললে আমরা বুঝবো এই জায়গাটা সরণ। তাহলে একটু এই জায়গাটা বের করতে হলে সাধারণ বীজগাণিতিক নিয়মে বের করা যায় না। এজন্য ভেক্টর সাধারণ বীজগাণিতিক নিয়মে নয়, জ্যামিতিক নিয়মে বের করতে হয়। তাহলে এদিকে আমার কত হলো? 10 মিটার। এইদিকে কত? 10 মিটার। এখন আমি এখানে এমনভাবে এটাকে এঁকেছি যাতে এটা সমকোণী ত্রিভুজের মতো রূপ নেয়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাহলে আমরা অতিভুজটা একটু বের করতে পারি। অতিভুজ হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব কি? বিসি স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 10 যোগ 10 স্কয়ার স্কয়ার। তার মানে হচ্ছে মোট লিখে ফেলি আমি 200। এসি সমান 200 রুট 200। তার মানে আসতেছে প্রায় 14.1 বা সামথিং এরকম কিছু আসবে। তার মানে এটা হচ্ছে 14.1 মিটার বা 14.2 মিটার, এরকম কাছাকাছি একটা মান হবে। তো আমরা কোথায় ছিলাম? তাহলে দূরত্ব কত আমার? দূরত্ব ছিল 20 মিটার। আমরা একটু আগে দূরত্ব বের করছি। দূরত্ব ডি সমান, দূরত্বকে ডি দ্বারা, ডিসটেন্স, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ইতিমধ্যে আমরা কিন্তু দূরত্বটাকে বুঝে ফেলেছি যে মোট কতটুকু পথ আমি অতিক্রম করেছি, সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানটা কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে সরণ। তাহলে দুটোই দেখো দূরত্বের বা দৈর্ঘ্যকে মিন করতেছে। তার মানে সরণ হচ্ছে আমার 14 পয়েন্ট সামথিং মিটার, যেহেতু দূরত্বই মিন করে। আর আরেকটা হচ্ছে 20 মিটার। এখন আমরা কি বলতে পারি দূরত্ব আর সরণ কি একই জিনিস? অনেকটাই একই। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, ডি আর এস দুটো সমান। কোন ক্ষেত্রে? যদি সরল রেখা বরাবর চলে যায়, তাহলে দুটো এখন একই দিকে। ধরো তোমার বাসা এ, তোমার স্কুল হচ্ছে বিতে। এখন এদিকে তোমার মোট স্কুলের দূরত্ব হচ্ছে 20 মিটার। তাহলে তুমি সোজা পথে যদি 20 মিটার চলে যাও, তাহলে তোমার দূরত্ব যতটুকু হবে, সরণ ততটুকু হবে। কিন্তু এখানে সরণ কমে গেছে, তার মানে দূরত্ব সরণ থেকে বড় হয় এবং সমানও হতে পারে। আমরা এই টার্মটি বুঝে নিতে পারি। সরণ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত একটু জেনে নিই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরণের সাথে রিলেটেড বাকি অংশগুলো আমাদের বলবিদ্যার একেবারে ছোট পয়েন্টটি হচ্ছে সরণ। তাহলে আশা করছি তোমরা ইতিমধ্যে সংজ্ঞাটি লিখে নিয়েছো অথবা আয়ত্ত করতে পেরেছো। তো আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি বলি যে আমি এ থেকে এই বিন্দুতে যাব, আমি নাম দেবো ইচ্ছে মতো। ধরো আমি এটাকে ইচ্ছে মতো এলোমেলোভাবে না গিয়ে আমি একটা কৌশল করে যাচ্ছি। এভাবেও যাওয়া যায়। আমি একটা কৌশল করে এইভাবে যাচ্ছি। আমি এই কৌশলটি আশা করছি তোমাদের বুঝে আসবে যে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ন্যায় হয়ে গেল। তো আমি এটাকে নাম দেব, এটাকে দিব বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই। এখন
আমার উদ্দেশ্য হচ্ছে এই এ থেকে এর দিকে আমি যাচ্ছি, এ থেকে এর দিকে। এখানে ভেক্টরের কিন্তু আমার নির্দিষ্ট দিক নির্দিষ্ট করা আছে। কোন দিকে যাচ্ছি আমি? এ থেকে এর দিকে। এখন আমি এ থেকে এর দিকে ন্যূনতম দূরত্বটা কত? মনে করো এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 50, দুঃখিত 50 মিটার। মনে করো এখান থেকে এখানে মানে এই দূরত্বটা হচ্ছে, আমি এখানে লিখে নিলাম এই সমান 50। আমি শুধু মান লিখছি, দিক নয়। আমি শুধু মান লিখছি, এর জন্য দিক দিচ্ছি না। দিকটা আমরা পরে ব্যবহার করতে পারবো যখন ভেক্টর সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত জানব। এখন এ থেকে আমরা যাচ্ছি এর দিকে, তা না গিয়ে আমরা গেলাম আগে বিতে। বি হয়ে আমরা নিচে এর দিকে সিতে গেলাম, ইতে গেলাম। ধরো তোমার একটা দুষ্ট বন্ধু, সে স্কুল বরাবর না গিয়ে একটু একবার এক বন্ধুর কাছে গেল, আবার নিচে আরেক বন্ধুকে নিয়ে তারপর স্কুলে গেল। এখন তার দূরত্বটা কত অতিক্রম করলো দেখো। তার দূরত্বটা হবে এখান থেকে এখানে। আমি যদি নর্মালি চিন্তা করি তাহলে জ্যামিতিকভাবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এ বি সি ত্রিভুজ, এটার ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফলটা পাই। এটা কি ক্ষেত্রফল? সিডিই, এটার ক্ষেত্রফল দুটো যোগ করলে আমার মনে হয় যে আমরা দূরত্ব পাবো, ডিসটেন্স পাবো ডি। আর সরণটা কি পাবো? তাহলে মাইনাস করলে সরণ পাবো এবিসি মাইনাস এরকম আমি চিন্তা করতে পারি। আচ্ছা, আমরা জ্যামিতিকভাবে না গিয়ে নর্মাল আমরা চিন্তা করি, তাহলে আরো একটু ভালো হয়। ধরে নিলাম, আমি এক্স্যাক্টলি মান নাও ধরতে পারি, ধরে নিলাম এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20, এখানে হয়ে গেল 50। ধরে নিলাম এটা হচ্ছে 15, এটা হচ্ছে 25। এখন মোট দূরত্বটা যদি আমি হিসেব করি, এখানে 50 আর এখানে 40, মোট দূরত্ব হলো 90 মিটার। বাট আমার একেবারে ন্যূনতম দূরত্বটা কত? আদি এবং শেষ এর মধ্যে সবচেয়ে কম দূরত্বটা কত? 50। সরণ হচ্ছে আমার 50 মিটার। তাহলে আমরা সরণকে এস দিয়ে প্রকাশ করি আর দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এই কথাটি আমাদের একেবারে যুক্তিযুক্ত। আবার আমি যদি চিন্তা করি না, সে দুষ্ট বন্ধু নয়, সে একটা ভালো বন্ধু, সে পাঞ্চুয়াল, সে সবসময় সোজা পথে চলে, তাহলে সোজা পথে চললে সে এ থেকে সোজা ইতে চলে গেল। তাহলে তার মোট দূরত্ব হচ্ছে 50 মিটার। মোট দূরত্ব হবে 50 মিটার, দূরত্ব 50 এবং তার সরণ কত ঘটেছে তাও 50। তাহলে আমি লিখতে পারি ডি ইকুয়ালস টু এস। তাহলে সরণ এবং দূরত্ব দুটো আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি। এবার আমরা তাহলে সরণ এবং দূরত্বের মধ্যে একটু পার্থক্যটা লিখে নিই। আমরা এভাবে ঘর করে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য লিখব। তারপর আমরা এই সরণ এবং দূরত্বকে একটু গ্রাফে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে তোমরা গ্রাফের ব্যবহার করেছো। আমরা গ্রাফে দূরত্ব এবং সরণ সম্পর্কে আরো একটু একেবারে চিত্তাকর্ষক করে, যাতে দেখলেই বোঝা যায় আসলে গ্রাফের উদ্দেশ্য কি, দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমরা জানি যে গ্রাফে শুধু বেগ এবং ত্বরণ সম্পর্কে আমাদের বইয়ে দেওয়া আছে। গ্রাফ দেওয়া আছে বেগ এবং ত্বরণ, এই দুটোর সম্পর্কে গ্রাফ দেওয়া আছে। বাট আমাদের দূরত্ব এবং সরণ এই দুটো আমরা চেষ্টা করব গ্রাফে দেখাতে। তো চলো আমরা আগে পার্থক্যটা লিখে নিই। দূরত্ব, সরণ, আমরা 1 নম্বর পার্থক্যটা লিখব, কোন বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে, দূরত্ব বলে। কোন বস্তুর মোট অতিক্রান্ত পথকে যে পথটা সে অতিক্রম করেছে দূরত্ব বলে। সরণ চেয়ে নির্দিষ্ট দিকে
অবস্থান পরিবর্তনকে সরণ বলে। সরণ বলে। 2 নম্বর আমরা লিখতে পারি দূরত্ব একটি স্কেলার রাশি। স্কেলার রাশি আর সরণ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি I need a marker. তিন নাম্বার দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়। 3 নাম্বার সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমি শর্টে লিখলাম এস দ্বারা প্রকাশ করা হয়। তারপরে কোন অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কথা, কোন গতিশীল কণার দূরত্ব শূন্য হতে পারে না। অপরদিকে সরণের কি শূন্য হতে পারে? গতিশীল কণার সরণ দূরত্ব অপেক্ষা কম হতে পারে। কম হতে পারে পারে। তাহলে এই যে পার্থক্যগুলো আমরা লিখলাম দূরত্ব এবং সরণের মধ্যে, আশা করছি দূরত্ব এবং সরণ তোমাদের ক্লিয়ার হয়েছে। কোনো বস্তুর মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলে, আর নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনকে সরণ বলে। দূরত্ব একটি স্কেলার আর অপরদিকে সরণ হচ্ছে একটি ভেক্টর। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সরণকে এস দ্বারা। কোনো গতিশীল কণার দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। অপরদিকে গতিশীল বস্তুর সরণ কি হতে পারে? কমে মানে হতে পারে। এবার আমরা বলেছিলাম যে গ্রাফ দেখাবো, তো চলো আমরা একটু গ্রাফ দেখাই। গ্রাফে দেখি দূরত্ব এবং সরণ কিভাবে প্রকাশ করা যায়। আমরা দূরত্ব এবং সরণকে গ্রাফে প্রকাশ করব। আচ্ছা, আমরা গ্রাফ সম্পর্কে জানি। ধরো এটি একটি গ্রাফ, আমরা ইতিমধ্যে গ্রাফ ক্লাস 8-এও করে আসছি, 7 থেকে আমরা শুরু করে গ্রাফ করে আসছি। এটি x অক্ষ বরাবর, এটি y অক্ষ বরাবর। আমরা এটাকে y অক্ষ ধরে, এটাকে x অক্ষ আর y অক্ষ, এইভাবে আমরা গ্রাফটাকে চিহ্নিত করি। আচ্ছা, আমরা দূরত্ব বোঝার জন্য তাহলে আমরা একটু আবার তুমি এবং তোমার বান্ধবীর কথা চিন্তা করি। মনে করো তোমার বান্ধবী আসছে না, তাই তুমি স্কুল প্রবেশ করার আগে স্কুলের সামনে এই জায়গাটুকু 50 মিটার, এই জায়গাটুকুতে তুমি তার জন্য অপেক্ষা করছো। এখন তুমি তার বাসাটা, অথবা তার বাসাটা স্কুলের কাছাকাছি, সে বাসা থেকে নামছে না, তুমি একবার তার বাসায় যাচ্ছ,
তাহলে কি হচ্ছে দেখো, সময় কিন্তু এখানে কালক্ষেপণ হচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। আমরা সময়ের সাথে একটু চেষ্টা করব যে সময়ের সাথে চিন্তা করে বের করার জন্য। তো এদিকে মনে করো আমরা তুমি অপেক্ষা করতেছো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে তুমি অপেক্ষা করতেছো। এটা টাইম, টাইম, সেকেন্ড, সেকেন্ড, এদিকে টাইম বুঝাচ্ছি আমি, টাইম। আর এদিকে তুমি দূরত্ব বোঝাতে পারো, তোমার এদিকে দূরত্ব বাড়ছে আর এদিকে টাইম বাড়ছে, এদিকে টাইম বাড়ছে, এদিকে দূরত্ব বাড়ছে। এখন তুমি তোমার বান্ধবীর জন্য তার বাসায় একবার যাচ্ছ, তার বাসার দূরত্ব আবারও বলি যে 50 মিটার। এখন তুমি 50 মিটার যাচ্ছ, তো 50 মিটার তুমি যাওয়ার সময় তোমার সময় লেগেছে 50 মিটার যেতে। মনে করো তোমার সময়টাকে আমি এভাবে কাউন্ট করি, বা আরও একটু বেশি ধরলেও পারি, আমরা 100 ধরে নিই, 100 মিটার। এখন প্রতি সেকেন্ডে তুমি 5 করে যাচ্ছ, প্রতি সেকেন্ডে তুমি 5 করে যাচ্ছ। তাহলে আমি টাইমগুলোকে একটু চেঞ্জ করে দিই। প্রতি সেকেন্ডে তুমি 5 করে যাচ্ছ, 1, 2 দিলাম, 4 দিলাম, 6 দিলাম। এখন এগুলো সেকেন্ড। আমি দেখাচ্ছি দূরত্বের গ্রাফ। তো দূরত্বের গ্রাফে দেখা যাচ্ছে যে 2 সেকেন্ডে তুমি কতটুকু যাচ্ছ। তোমার হাঁটার যে গতিটা, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে তুমি যাচ্ছ 2 মিটার করে, দুঃখিত 5 মিটার করে। 5 মিটার করে গেলে 2 সেকেন্ডে যাচ্ছ 10 মিটার। তাহলে এখানে যাচ্ছ তুমি 10 মিটার, এখানে যাচ্ছ তুমি 20 মিটার, এখানে যাচ্ছ তুমি একটু উপরে দিলাম 30 মিটার। তাহলে তুমি 2-এ যাচ্ছ 10 মিটার, প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ, এখানে যাচ্ছ। তারপরে 4-এ যাচ্ছ 20, 4 5 20। তারপরে তুমি 6-এ যাচ্ছ 30। তাহলে দেখো তোমার দূরত্বটা বাড়ছে বাড়ছে। গ্রাফে আমরা কোথায় দেখাচ্ছি, গ্রাফটা শেখার জন্য একটু আঁকাবাঁকা হয়েছে, এটা সোজা যাবে। আমাদের দূরত্ব দেখা যাচ্ছে বাড়ছে বাড়ছে বাড়ছে, মানে হাঁটছো বাড়ছে। আবার তুমি অপেক্ষা করে দেখলা যে সে নামছে না, তার বাসা একটু উপরে, সে আবার তুমি ফিরে আসছো, তাহলে তোমার আরো দূরত্ব বাড়তেছে বাড়তেছে, এভাবে বাড়তে থাকবে। তাহলে দূরত্ব কিন্তু বাড়বে, কিন্তু স্মরণ স্মরণ একইভাবে বাড়তেও পারে আবার কমতেও পারে। তোমার যাচ্ছ কোথায়, তোমার শেষ অবস্থানটা কোথায়, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে।